ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। প্রথম প্যারাগ্রাফে আমরা দেখেছি স্কটল্যান্ডের রাজা ছিলেন কিং ডানকান এবং তার বিভিন্ন প্রদেশের মধ্যে একটি প্রদেশের থেন হলেন ম্যাকবেথ এবং এই ম্যাকবেথ একজন বীর সেনাপতিও বটে। তিনি একদল বিদ্রোহীদেরকে যারা নরওয়ের সৈন্যদলের সাহায্যপ্রাপ্ত তাদের পরাজিত করে রাজার কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন। দেখো, দ্য টু স্কটিশ জেনারেলস, দুজন স্কটিশ জেনারেল মানে স্কটিশ সেনাপতি কারা কারা, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, ওয়ার রিটার্নিং ফিরছিলেন ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, ওই মহান যুদ্ধ থেকে। কোন যুদ্ধ? ওই যে নরওয়ের সৈন্যদলের সাহায্যকৃত ওই বিদ্রোহীদেরকে তারা পরাজিত করেছিল যুদ্ধে, সেই যুদ্ধ থেকে ম্যাকবেথ এবং ব্যাঙ্কো এরা দুজনেই কিন্তু জেনারেল সেনাপতি, এরা ফিরছিল। দেয়ার ওয়াজ থান্ডার, থান্ডার মানে বজ্র, অ্যান্ড লাইটনিং মানে আলো, আলোর যে দ্যুতি বা আলোর যে চমকানি, তাহলে সেখানে বজ্রপাত এবং আলোকপাত হচ্ছিল সে সময় যখন তারা ফিরছিলেন। অন দ্য ওয়ে, রাস্তাতে, দে ওয়্যার স্টপ, তারা থেমে গিয়েছিল, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, আশ্চর্য উপস্থিতির দ্বারা, অফ থ্রি ফিগার্স, তিনটে ফিগারের মানে তিনটে ব্যক্তিত্বের, দ্যাট লুকড, যাদেরকে দেখতে লাগছিল, লাইক উইমেন, মেয়েদের মতো, এক্সেপ্ট ছাড়া, দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, যে তাদের ছিল বিয়ার্ডস মানে দাড়ি। তাহলে রাস্তায় তারা থেমে গিয়েছিল কারণ তাদের সামনে আশ্চর্য এক উপস্থিতি ছিল তিনটে ফিগারের বা তিনটে ব্যক্তিত্বের, যাদেরকে দেখতে লাগছিল যে তারা যেন উইমেন, মহিলা, কিন্তু তাদের আবার দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, উইদার্ড মানে কুঞ্চিত মানে কুঁচকে গেছে, তাদের চামড়াটা কুঁচকে গিয়েছিল। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, এবং তাদের ড্রেসগুলো একদমই বন্য ছিল মানে এলোমেলো, সচরাচর ওই ড্রেস কেউ পরে না কোনো মহিলা। মেড দেম, যেন ওই ড্রেসগুলো তাদেরকে দেখাচ্ছিল, মেড দেম লুক, তাদেরকে দেখতে লাগছিল ওই ড্রেসে, লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, যেন পুরো আনআর্থলি অপার্থিব ক্রিয়েচার্স, জীব। তাহলে তাদের ওই দাড়িতে, তাদের ওই কুঞ্চিত যে স্কিন মানে কোচকানো যে তাদের চামড়া এবং তাদের ওই ধরনের একটা ওয়াইল্ড ড্রেসে তাদেরকে কিরকম দেখাচ্ছিল, আনআর্থলি ক্রিয়েচার্স, অপার্থিব জীব। মানে দেখে মনে হচ্ছিল এই পৃথিবীর কোনো মানুষ বা পৃথিবীর কোনো জীব নয়, তারা এই পৃথিবীতে যেন থাকে না, অপার্থিব। দে ওয়্যার ড্যান্সিং, তারা নাচ করছিল। দে ওয়্যার সিঙ্গিং, তারা গান করছিল। কি গান করছিল? ফেয়ার ইজ ফৌল অ্যান্ড ফৌল ইজ ফেয়ার, যাহাই ভালো তাহাই খারাপ বা মন্দ, অ্যান্ড যাহাই খারাপ তাহাই ভালো। তাহলে তারা গান করছিল যাহাই ভালো তাহাই মন্দ, আর যাহাই মন্দ তাহাই ভালো। দেখো, যেটা ভালো সেটা কি কখনো খারাপ হতে পারে, বা যেটা খারাপ সেটা কি কখনো ভালো হতে পারে? কিন্তু তারা যেন এই গানটা করছে। পার্থিব মানুষ তো তারা নয়, পার্থিব মানুষ হলে নিশ্চয়ই এই গানটা করতো না, কারণ এই গানটার মিনিং তো ঠিক লাগছে না। তারা অপার্থিব, তাই এইভাবে একটা গান করছিল। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, হোভার থ্রু যেন উড়ে যায়, দ্য ফগ, ফগ মানে কুয়াশা, অ্যান্ড ফিল দি এয়ার, ফিল দি এয়ার মানে হচ্ছে নোংরা দূষিত বাতাস। মানে তারা এই গানটা করতে করতে তারা যেন উড়ে যাচ্ছে কুয়াশা এবং নোংরা দূষিত বাতাসের মধ্যে দিয়ে। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, এবং তারা যখনই দেখলো ওই দুজন সেনাপতিকে, মানে কারা আসছিল রাস্তায়, ম্যাকবেথ এবং ব্যাঙ্কো, এবং এই আনআর্থলি ক্রিয়েচার্স গুলো তাদের মধ্যে ডান্স করতে করতে এই গানটা গাইতে গাইতে ওই কুয়াশা এবং দূষিত বাতাসের মধ্যে উড়ছিল, যখন তারা দেখলো দুজন সেনাপতিকে। কাদেরকে? ম্যাকবেথকে অ্যান্ড ব্যাঙ্কোকে। দ্য ফার্স্ট উইচ, তখন তাদের মধ্যে প্রথম ডাইনি, দেখো ডাইনি বলেছে, এই যে আনআর্থলি ক্রিয়েচার্স, উইচ ডাইনি, স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস। তো তখন তাদের মধ্যে প্রথম ডাইনি ম্যাকবেথকে স্যালিউট করলো মানে সম্ভাষণ জানালো, কি বলে? এই টাইটেলটা বলে যে থেন অফ গ্ল্যামিস, যে ম্যাকবেথ যে গ্ল্যামিসের থেন, এটা বলে তাকে সম্মান জানালো। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারসলি স্টার্টেলড টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। দ্য জেনারেল মানে ওই সেনাপতি, মানে ম্যাকবেথের কথা বলা হয়েছে, ওয়াজ স্কেয়ারসলি মানে প্রায় না, স্টার্টেল মানে চমকে যাওয়া, মানে তিনি খুব একটা চমকাননি। এই ধরনের আনআর্থলি ক্রিয়েচার্স যে একজন তাকে থেন অফ গ্ল্যামিস বলে সম্ভাষিত করলো তার সামনে, তিনি খুব একটা কিন্তু চমকে যাননি ম্যাকবেথ। টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, যে তাকে এই ধরনের কোনো ক্রিয়েচার বা জীব চেনে যে তিনি থেন অফ গ্ল্যামিস এই বলে সম্বোধন করলেন, এটা শুনে তিনি খুব একটা চমকে যাননি। দ্য সেকেন্ড উইচ, দ্বিতীয় ডাইনি, অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডর। তো দ্বিতীয় ডাইনি তাকে কি বলে অভিহিত করলো?
থেন অফ কর্ডর, কর্ডরের থেন, টু হুইচ যেটাতে হি হ্যাড নো প্রিটেনশনস, প্রিটেনশনস মানে দাবিদার, যেটাতে তার কোনো দাবি ছিল না, মানে তিনি তো থেন অফ কর্ডর নয়, কিন্তু তবুও সেকেন্ড হুইচ তাকে কি বলে অভিহিত করলো, থেন অফ কর্ডর বলে। তাহলে তিনি যখন থেন অফ কর্ডর নন, তাই এটা শুনে তাতে তার দাবি ছিল না, মানে তিনি সেটা খুব একটা পছন্দ করলেন না শোনা। তিনি তখন মনে করলেন এটা অন্যায় দাবি, কারণ আমি তো থেন অফ কর্ডর নই। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তারপরেই তৃতীয় ডাইনি কি বলল তাকে, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed to the throne. Such a prophetic greeting, এই ধরনের সম্ভাষণ, এই ধরনের ভবিষ্যৎবাণীমূলক সম্ভাষণ might well amaze, যেন খুবই তাকে অবাক করে দিয়েছিল, মানে বেশ অবাক করে দিয়েছিল, হিম তাকে, for he knew কারণ সে জানতো, that যে as long as the king's son survived, যে যতদিন পর্যন্ত রাজার পুত্ররা বেঁচে আছে, হি কুড স্কেয়ারসলি মানে প্রায় নায়ের সমান, যে তিনি প্রায় স্কেয়ারসলি হোপ, তার আশা প্রায় নেই বললেই চলে, কিসের জন্য, টু সাকসিড টু দ্য থ্রোন, সেই রাজত্ব বা সেই রাজসিংহাসন জয় করার, মানে রাজসিংহাসনে তার প্রতিপত্তি বিস্তার করা বা রাজসিংহাসন জয় করা বা রাজসিংহাসনে বসা, যতদিন রাজার ছেলেরা বেঁচে রয়েছে তার পক্ষে তো এই আশাটা করা সহজ নয়, মানে রাজসিংহাসন লাভ করা যতদিন পর্যন্ত রাজার ছেলেরা রয়েছে তার পক্ষে এই আশা করাটা তো প্রায় নায়ের সমান। তাই তিনি তার ওই কথায়, মানে তৃতীয় ডাইনির ওই কথায় তিনি বেশ অবাক হলেন, কারণ তিনি জানতেন যতদিন পর্যন্ত রাজার ছেলেরা বেঁচে রয়েছে তার রাজসিংহাসন পাওয়ার যে আশা সেটা প্রায় নায়েরই সমান। তাহলে এ কি করে বলছে? বাই দিস টাইম, এই সময়ে, ব্যাংকো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন, ব্যাংকো খুবই কৌতূহল হয়ে পড়েছিল, টু নো জানতে, দ্য রিজন কারণ, হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, কেন ওই ডাইনিরা তার সম্পর্কে খুব কম বলছে। whereas যেখানে দে কিন্ডলড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তাহলে যেখানে তারা কিনা কিন্ডলড মানে জাগিয়ে তোলা, হোপ আশা, ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইন দ্য হার্ট হৃদয়ে, অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড তার প্রিয় বন্ধুর, মানে সেই সময় যখন ওই ডাইনিরা তিনজনই ম্যাকবেথের নিয়ে কিছু না কিছু বলছিল, ব্যাংকো সেই সময় কৌতূহল হয়ে পড়েছিল যে এই ডাইনিরা তার সম্পর্কে কেন কিছু বলছে না, কারণ তারা তো ম্যাকবেথের মনে, তার প্রিয় বন্ধুর মনে এই ধরনের একটা আশা জাগিয়ে তুলছে, তাহলে তার সম্পর্কে তারা কিছু কেন বলছে না, সে বিষয়ে ব্যাংকো খুবই কৌতূহল হয়ে পড়লো যে এরা আমার ব্যাপারে কিছু বলছে না কেন। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাংকো, অতএব সেই ডাইনিরা এবারে ব্যাংকোর দিকে ঘুরলো, and told him এবং তাকে বলল, in somewhat riddling terms, বেশ কিছু হেয়ালি স্বরে, মানে রিডলিং টার্মস মানে খুব হেয়ালি ভরে যেন তাকে বলল, টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, তাহলে ম্যাকবেথের থেকে কম কিন্তু ম্যাকবেথের থেকে আবার বেশি মহান, মানে দেখো ওই কথাটার মাধ্যমে কোনো পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না, মানে ম্যাকবেথের থেকে কম আবার তার থেকে বেশি, এটা আবার কি জিনিস, মানে খুব হেয়ালি ভরে তার প্রতি ভবিষ্যৎবাণী করলো। নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, খুব একটা খুশি নয় কিন্তু আবার অনেক খুশি, মানে পুরো অ্যাম্বিগুয়াস টোনে যেন কিছু বলল ব্যাংকোর প্রতি সেই উইচেসটা। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. তাহলে তারা আরো ভবিষ্যৎবাণী করলো that যে although Banquo would never reign, যদিও ব্যাংকো কোনোদিনও নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা হতে পারবে না বা রাজত্ব লাভ করতে পারবে না, ইয়েট তথাপি হিজ সাকসেসর তার উত্তরসূরিরা উড বি দ্য কিংস রাজা হবে, মানে ব্যাংকো নিজে কোনোদিনও স্কটল্যান্ডের রাজা হতে পারবে না কিন্তু তবুও তার সাকসেসররা, তার উত্তরসূরিদের মধ্যে রাজা হবে কেউ, এই ভবিষ্যৎবাণীটা উইচেসরা ব্যাংকোকে করলো। অ্যান্ড দেন এবং তারপরে দে টার্নড ইনটু থিন এয়ার, তারা একদম পাতলা বাতাসে পরিণত হলো বা রূপান্তরিত হলো, অ্যান্ড ভ্যানিসড এবং তারপরে অদৃশ্য হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেলস, যেটার দ্বারা ওই সেনাপতিরা মানে ব্যাংকো এবং ম্যাকবেথ রিয়েলাইজড অনুভব করেছিল দ্য ওয়েয়ার্ড সিস্টার্স টু বি দ্য উইচেস, তারা তখন বুঝতে পেরেছিল এই ওয়েয়ার্ড সিস্টার্সরা মানে এই রহস্যময় এই যে বোনেরা, এরা আর কেউ নয়, এরা ছিল ডাইনি, মানে তাদের ওই পাতলা বাতাসে
রূপান্তরিত হয়ে উড়ে চলে যাওয়াটা, অদৃশ্য হয়ে যাওয়াটার ফলে ম্যাকবেথ এবং ব্যাংকো বুঝতে পেরেছিল যে এই রহস্যময় জীবগুলো বা এই রহস্যময় বোনেরা আর কেউ নয়, এরা ছিল ডাইনি। আশা করি এই প্যারাগ্রাফটা সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।